সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কিন্তু খুব বেশি একটা দেরি না। জানুয়ারি মাসের 7 তারিখ থেকে সম্ভাব্য পরীক্ষার একটা রুটিন দেওয়া হয়েছে। এখন ইংরেজি দ্বিতীয় পত্রের যেসব টপিকগুলো আমরা একটু ভালো পারলে খুব সহজেই নাম্বার ওঠানো যায়, সেটা তার মধ্যে একটা হলো টেক কোয়েশ্চেন। আচ্ছা, টেক কোয়েশ্চেনের এমন কিছু নিয়ম নিয়ে কথা বলবো যেসব নিয়মগুলো পারলে খুব সহজেই বেশিরভাগ টেক কোয়েশ্চেনের উত্তর করা যায়। দেখো, আমরা এখানে দ্য আর্ট অফ টেক কোয়েশ্চেন্স নামে একটা ম্যাজিক্যাল ক্লাসের ব্যবস্থা করেছি, দেখে যেখানে এই নিয়মগুলো তোমরা যদি মনে রাখো, যেমন ধরো এখানে বলেছে কি, যখন তোমরা ট্যাগ কোশ্চেন করবে খেয়াল রাখবা, যখন তোমরা ট্যাগ কোশ্চেন করবা তোমরা সব সময় মাথায় রাখবা যে ট্যাগ কোশ্চেনটা করতে হবে অক্সিলারি ভার্ব দিয়ে। সেন্টেন্সটা যখন তুমি ট্যাগ করা শুরু করবা, দেখবো অক্সিলারি ভার্ব আছে কিনা, তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে তুমি ট্যাগ কোশ্চেনটা করা শুরু করবা। দেখো, যদি কোনো জায়গায় দেখো যে অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকলে তুমি নিজ থেকে অক্সিলারি ভার্ব আনবা। কোনটা আনবা? ডু, ডিড বা ডাজ। ডু, ডিড বা ডাজ, এটা কিন্তু মাথায় রাখবে। কোনটা আনবে? ডু, ডিড বা ডাজ। কখন? যদি অক্সিলারি ভার্ব না থাকে। এখন খেয়াল করো, বাক্যটা যদি হ্যাঁ বোধক হয়, মানে অ্যাফার্মেটিভ বাক্য হয়, তখন তোমার ট্যাগ হবে না বোধক। আবার বাক্যটা যদি না বোধক হয়, তখন তোমার ট্যাগ হবে হ্যাঁ বোধক। খেয়াল করো, হ্যাঁ বোধক ট্যাগ কোশ্চেন করবে। আর তুমি যদি দেখো যে সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি ধরনের বাক্যকে বুঝি? যেসব বাক্য দিয়ে কোনো কিছুর আদেশ বা নিষেধ করা হয়, সেটাই ইম্পারেটিভ সেন্টেন্স। এখন দেখো, যদি দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, তখন ট্যাগ হবে উইল ইউ। খেয়াল রাখবে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে ট্যাগ কি হবে? উইল ইউ। এরপরে আবার দেখো, কোনো সেন্টেন্স যদি লেটস বা লেটাস দিয়ে শুরু হয়, বাক্যটা যদি লেটস বা লেটাস দিয়ে শুরু হয়, তাহলেই চোখ বন্ধ করে একটা ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। মনে রাখবে, যদি লেটস বা লেটাস দিয়ে শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে কি? শ্যাল উই। তারপরে দেখো, এখানে একটা নিয়ম হচ্ছে লেটস বা লেটাসের, আর একটা নিয়ম হচ্ছে লেট। দেখো, শুধু লেট, শুধু লেট বলতে হচ্ছে লেটের পরে যদি লেট মি, লেট হিম, লেট হার, লেট দ্যাম বা অন্য যে কোনো অবজেক্ট থাকে, সেক্ষেত্রে তুমি ট্যাগ কোশ্চেন কবে কি করবে? উইল ইউ। খেয়াল রাখবে, এটাও কিন্তু এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। সেজন্য আমরা আসলে যখন কোনো বাক্য লেট মি, লেট হিম, লেট হার, লেট দ্যাম এরকম থাকে, তখন আমরা একটা ট্যাগ কোশ্চেন করি হচ্ছে উইল ইউ। এখন দেখো, আমরা কিছু প্র্যাকটিস করব। যদি এখানে প্র্যাকটিসে যাও তোমরা, দেখো এই যে এই বাক্যটা, এই যে এই বাক্যটা বলছে নান ক্যান সলভ দিস প্রবলেম। এই বাক্যে অক্সিলারি ভার্ব কিন্তু আমরা পেয়ে গেছি, ক্যান। অক্সিলারি ভার্ব যদি থাকে বাক্যতে, তাহলে আমরা কি দিয়ে যেন প্রশ্ন করব? ওই অক্সিলারি ভার্বটা দিয়ে প্রশ্ন করব। খেয়াল রাখবো, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব দিয়ে আমরা প্রশ্ন করব। যদি অক্সিলারি ভার্ব না থাকতো, তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করতাম? ডু, ডিড, ডাজ দিয়ে প্রশ্ন করতাম। খেয়াল রাখো, অক্সিলারি ভার্ব না থাকলে কি দিয়ে প্রশ্ন করতাম? ডু, ডিড, ডাজ দিয়ে প্রশ্ন করতাম। এখন খেয়াল করো, এই যে এখানে আমরা যে লিখলাম, এই যে দেখো, এখানে অক্সিলারি ভার্ব আছে না? ক্যান। খেয়াল করো, অক্সিলারি ভার্ব কি এখানে? ক্যান। ক্যান হচ্ছে এখানকার একটা অক্সিলারি ভার্ব। যেহেতু একটা অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব থাকলে আমরা দেখব বাক্যটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক। বাক্যটা যদি হ্যাঁ বোধক হয়, তাহলে আমার ট্যাগ হবে না বোধক। বাক্যটা যদি না বোধক হয়, তাহলে আমার ট্যাগ হবে হ্যাঁ বোধক। এখানে দেখো, নো ওয়ান বা নান, এই যে নান শব্দটা, এটা কিন্তু না বোধক একটা শব্দ। এই জন্য এই ক্যানকে আমরা আর কোনো চেঞ্জ করি নাই, ঠিক আছে? এখন এই নো ওয়ান বা নানের প্রোনাউন হচ্ছে দে। ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে, এই অক্সিলারি ভার্বটা এখানে লেখার পরে আমরা একটা প্রোনাউন লিখি, এই সাবজেক্টের যে প্রোনাউন থাকে সেটা এখানে লিখি। তারপর দেখো, এই বাক্যটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রতি বছরই এই টাইপের কিছু বাক্য আসে। দেখো, যখন কোনো বাক্যের মধ্যে লেখা আছে, দেখো এভরিবডি, খেয়াল রাখবে কি কি? এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান। কমনলি এই চারটা বাক্য, চারটা ওয়ার্ড ইউজ হয় সাবজেক্ট হিসেবে। এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান। এই যে শব্দগুলো আছে, এগুলোর প্রোনাউন হচ্ছে দে। এই কথাটা মাথায় রাখবে, এগুলোর প্রোনাউন কি? দে। এখন দেখো, এই বাক্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে সাধারণত প্রশ্ন হয় ডু, ডিড, ডাজ দিয়ে, ঠিক আছে? এখন ডু, ডিড না ডাজ? মনে রাখবে, বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু বা ডাজ ব্যবহার করতে হবে। বাক্যটা যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড ব্যবহার করতে হবে। এখন দেখো, এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এটা একটা শর্টকাট রাস্তা আছে। যদি এই ভার্বের সাথে এস বা ইএস থাকে, তখন আমরা ধরে নিই যে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমরা ডাজ ব্যবহার করি।
এইখানে যেহেতু ভার্বের সাথে এস বা ইএস আছে, এখানে নিয়ম মাফিক ভাবে একটা ডাজ ব্যবহার করার কথা ছিল, কিন্তু আমরা এখানে ডাজটা ব্যবহার করব না। কারণ এই যে যদি কোনো সেন্টেন্সে প্রোনাউন হিসেবে দে ব্যবহৃত হয়, দের সাথে এই যে দেখো এস যুক্ত ভার্ব গুলো ডাজ, হ্যাজ, ওয়াজ, ইজ এগুলো বসে না। কারণ ওই ভার্ব গুলো হচ্ছে সিঙ্গুলার আর এই সাবজেক্ট হচ্ছে প্লুরাল। এখানে নিয়ম অনুসারে এই ডাজ হওয়ার কথা। খেয়াল রাখো, মনোযোগের সাথে শোনো। যখনই আমরা ভার্বের সাথে এস বা ইএস দেখি, আমরা ধরে নেই যে বাক্যটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে। এখানে যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে আমরা ডাজ ব্যবহার করার কথা, কিন্তু এখানে ডাজটা ব্যবহার করব না। কারণ এই দের সাথে কখনো ডাজ ব্যবহার হয় না, দের সাথে ডু ব্যবহার হয়। এখন এইখানে বাক্যটা যেহেতু হ্যাঁ বোধক, এখানে এটাকে তোমার না বোধক করতে হবে। এই জন্য ডু কে ডোন্ট লিখেছি, ডোন্ট লিখে তারপরে আমরা লিখেছি দে। এই যে এভরিবডির প্রোনাউন হিসেবে লিখেছি দে। আচ্ছা, তারপরে আসো, এখানে দেখো আমরা প্রথমে একটা নিয়ম পড়েছিলাম, আমরা লেটস থাকলে যেন কি হয়, শ্যাল উই। এটা কিন্তু মুখস্থ। লেটস বা লেটাস থাকলে শ্যাল উই হয়, লেটস বা লেটাস থাকলে কি হয়, শ্যাল উই হয়। আমার সাথে সাথে বলবে লেটস বা লেটাস থাকলে শ্যাল উই হয়। এগুলো মাথায় রাখবে, তাহলেই তোমার দেখবে খুব সহজেই তুমি পারতেছো। এখন দেখো, মনে রাখবে কোন সেন্টেন্স যখন তুমি ট্যাগ কোশ্চেন করতে যাও, সেই সেন্টেন্সের সাবজেক্টটা যদি কোনো পুরুষ হয় তাহলে এটার প্রোনাউন হিসেবে হি ব্যবহৃত হয় লাস্টে ট্যাগের পরে। আর যদি এটার সাবজেক্টটা কোনো নারী হয় তাহলে এটার প্রোনাউন হিসেবে শি ব্যবহৃত হয়। যদি নারীও না পুরুষও না, সেক্ষেত্রে যদি কোনো অবজেক্ট হয় সেক্ষেত্রে ওটার প্রোনাউন হিসেবে ইট ব্যবহৃত হয়। একটু তাকাও, দেখো এখানে বলেছে টেলিং লাইজ। টেলিং লাইজ মানে হচ্ছে মিথ্যা কথা বলা। টেলিং লাইজ মানে কি, মিথ্যা কথা বলা। এখন টেলিং লাইজ ইজ আ গ্রেট সিন। অক্সিলারি ভার্ব আছে না নাই, এই যে অক্সিলারি ভার্ব আছে। যেহেতু অক্সিলারি ভার্ব আছে, বাক্যটা কিন্তু হ্যাঁ বোধক। আমরা কি করে ফেলবো, না বোধক করে ফেলবো। টেলিং লাইজ ইজ, ইজটা কি করে ফেলেছি, ইজেন্ট। আর এখানে টেলিং লাইজ কিন্তু কোনো ব্যক্তির কথা না, এখানে এটা কিন্তু নারী বা পুরুষ না, এটা একটা বস্তু, একটা কাজের নাম, মিথ্যা কথা বলা। যেহেতু এটা একটা বস্তু, এজন্য এখানে এটা প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করেছি, ইট। যদি কোনো নারী হতো তাহলে লিখতাম শি, যদি কোনো পুরুষ হতো তাহলে লিখতাম হি, যদি একাধিক মানুষকে বোঝাইতো তাহলে লিখতাম দে। এখন দেখো এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এখানে দেখো কি বলছে, হাউ নাইস দ্য বার্ড ইজ। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কি, ইজ। অক্সিলারি ভার্ব পেয়ে গেলেই মনে করবা ট্যাগ কোশ্চেন অর্থে করে দেওয়া আছে, ঠিক আছে। এখন ইজ তো দেওয়া আছে, বাক্যটা হ্যাঁ বোধক। এই যেহেতু এই বাক্যটা হ্যাঁ বোধক, দা হাউ নাইস দ্য বার্ড ইজ, পাখিটা কি সুন্দর। এখন এইটার ট্যাগ কোশ্চেন আমরা কি অক্সিলারি ভার্ব দিয়ে করলাম, ইজ আছে, ইজেন্ট করে ফেলেছি, ইজেন্ট। আর ইট কেন লিখলাম, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দা বার্ড, একটা পাখিকে বোঝানো হয়েছে, ঠিক আছে। ইট একটা পাখি, এজন্য এটা কিন্তু নারীও না পুরুষও না, এটা একটা অবজেক্ট হিসেবে আমরা ধরে নিয়ে এটার প্রোনাউন হিসেবে ইট বসিয়েছি। আশা করছি বুঝতে পারতেছো। তারপরে দেখো, আমাদের ঠিক ওই নিয়মটা ভালো করে মাথায় রাখবে। দেখো অক্সিলারি ভার্ব কিন্তু ওইটা খুবই ইম্পর্টেন্ট একটা বাক্য। প্যাট্রিয়টিজম পারসুয়েডস আ ম্যান টু ডু এভরিথিং জাস্ট। দেশপ্রেম একটা মানুষকে সবকিছু ন্যায়সঙ্গতভাবে করতে উৎসাহিত করে। এখন দেখো, পারসুয়েড আসলে শব্দটা হচ্ছে পারসুয়েড। এটা কিভাবে বলছে, পারসুয়েডস মানে একটা এস বা ইএস যুক্ত হয়েছে। মনে রাখবে যখনই ভার্বের সাথে দেখবা এস বা ইএস যুক্ত হয়েছে, তুমি মনে রাখবা তখন এখানে ট্যাগ হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে ডাজ। কি ব্যবহৃত হয়, ডাজ। এই ডাজটা কখন ব্যবহার হবে, যখন তুমি দেখবা যে ভার্বের সাথে এস বা ইএস আছে, তখন তুমি কি ব্যবহার করবা, ডাজ। মাথায় রাখবা কিন্তু। এখন দেখো, এটা বলছে প্যাট্রিয়টিজম। দেখো প্যাট্রিয়টিজম পারসুয়েডস, এই যে ইএস আছে না, পারসুয়েডস কি আছে, ইএস আছে না। এখন যেহেতু ইএস আছে, এই জন্য আমরা ব্যবহার করছি কি, ডাজ। এখন ডাজেন্ট কেন হইলো, কারণ বাক্যটা তো হ্যাঁ বোধক। হ্যাঁ বোধক বাক্যটাকে কি করে ফেলছি, না বোধক করে ফেলছি। এরপরে দেখো, এ প্যাট্রিয়ট ফিয়ার্স। আচ্ছা, এ প্যাট্রিয়ট হার্ডলি, খেয়াল রাখবা, হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম, লিটল, ফিউ লিখে নিতে পারো। কি বলছি, হার্ডলি, scarcely, seldom, little, few। এই যে এই ওয়ার্ডগুলো লিখলাম না, এগুলা সব না বোধক। এই বাক্য ও শব্দগুলো না বোধক অর্থ প্রকাশ করে। এগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে ধরে নিব যে বাক্যটা না বোধক, ওটাকে হ্যাঁ বোধক করতে হবে। এখন দেখো এই যে হার্ডলি শব্দটা আছে এখানে, এটা একটা না বোধক বাক্য। এখন দেখো, এ প্যাট্রিয়ট একজন দেশপ্রেমিক
হার্ডলি ফিয়ার্স, এই দেখো মূল ভার্ব কিন্তু ফিয়ার, হ্যাঁ, ফিয়ারের সাথে কি যুক্ত হয়েছে? এস, যেহেতু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে কি? ডাজ। দেখো এই বাক্যটা না বোধক এবং ভার্বের সাথে এস আছে, তাহলে ভার্বের সাথে এস আছে তার মানে ডাজ ব্যবহার করতে হবে, এই যে লিখলাম ডাজ। হ্যাঁ, না বোধক কেন করলাম না, কারণ বাক্যটা অলরেডি না বোধকে আছে। আর এখানে এ প্যাট্রিয়ট নারীও হতে পারেন, একজন দেশপ্রেমিক পুরুষও হতে পারেন, এই জন্য হিও ব্যবহার করা যেতে পারে, সিও ব্যবহার করা যেতে পারে, হি ব্যবহার করা বেটার। তারপরে আসো, এভরিবডি রেসপেক্টস আ প্যাট্রিয়ট, এভরিবডি রেসপেক্টস আ প্যাট্রিয়ট, এখানে ওই যে আবার ওই টুইস্ট চলে আসছে। এই দেখো এই যে রেসপেক্টস, মূল শব্দ কিন্তু রেসপেক্ট, মূল শব্দটা কি? রেসপেক্ট। এই রেসপেক্ট কে লিখেছি এখানে রেসপেক্টস, কারণ এভরিবডিকে ইংরেজি গ্রামারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরা হয়। এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই জন্য ভার্বের সাথে এস আছে। এখন আমরা একটা নিয়ম মুখস্থ করছি যে ভার্বের সাথে এস বা এস থাকলে ডাজ ব্যবহার করব, কিন্তু এখানে কিন্তু ডাজ ব্যবহার করিনি, এখানে কি ব্যবহার করছি? ডু। খেয়াল করো, এখানে লিখছি আমি ডোন্ট, মানে ডু এর ব্যবহার হয়েছে। কেন ডু এর ব্যবহার হইলো? কারণ এই এভরিবডির প্রোনাউন হচ্ছে দে, নিয়ম অনুসারে এখানে ডাজ হওয়ার কথা হলেও ডু এর এই দের সাথে কখনো ডাজ ব্যবহার করা যায় না, সেখানে ডু ব্যবহার করতে হয়। দের সাথে ডাজ, এই যে এস যুক্ত যে অক্সিলারি ভার্বগুলো আছে, ইজ, ওয়াজ, ডাজ, হ্যাজ, এগুলো ব্যবহার করা যায় না। ঠিক আছে, এগুলো সব সিঙ্গুলার, এগুলো প্লুরাল গুলো ব্যবহার করতে হয়। এই জন্য দের সাথে আমি ডাজ ব্যবহার না করে ডু ব্যবহার করেছি। আর এখানে এভরিবডি রেসপেক্টস আ প্যাট্রিয়ট, এটা হ্যাঁ বোধক একটা সব বাক্য, এটাকে না বোধক করে দিছি। আশা করি বুঝতে পারতেছো। দেখো, হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, খুবই ইম্পর্টেন্ট। দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, এটা কিন্তু ব্যক্তি না, বস্তু। আচ্ছা, অক্সিলারি ভার্ব আছে? আছে, আছে না? আছে। দেখো অক্সিলারি ভার্ব কি? ইজ, তাহলে আমরা কি করব? ট্যাগটা ইজেন্ট। আর ইট কেন হইলো? কারণ অলরেডি দেখো ইট, এটা একটা সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইট, এই যে এটা অলরেডি একটা প্রোনাউন আছে, এজন্য আমরা বসাই দিলাম সাবজেক্টের প্রোনাউন ইট, সাবজেক্টটাও ইট। দেখো এটা তো আর বোঝানো লাগবে না আশা করি। লেটস থাকলে কি হয়? শ্যাল বি হয়। লেটস থাকলে কি হয়? শ্যাল বি হয়। এটা মুখস্থ। লেটস থাকলে কি হবে? শ্যাল বি হবে। দেখো এইখানে একটা মজার জিনিস আছে, দ্য আনফেড শুড বি ফেড, দ্য আনফেড শুড বি ফেড, মানে যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার দেওয়া উচিত, তাদেরকে খাদ্যদ্রব্য দান করা উচিত। অক্সিলারি ভার্ব কি? শুড, ঠিক না? শুড এর নাবোধক বসেছে কি? শুডেন্ট। আর এখানে দ্য আনফেড বলতে যত ক্ষুধার্ত মানুষ আছে তাদের সবাইকে বোঝানো হয়েছে। হ্যাঁ, যেহেতু দ্য আনফেড বলতে সব ক্ষুধার্ত মানুষকে বোঝানো হয়েছে, এটা একটা প্লুরাল নাম্বার হিসেবে ধরে নিলাম, এই জন্য এটা প্রোনাউন হিসেবে দে বসছে। দেখো, হি লেট মি, এই খেয়াল রাখো, আমরা কিন্তু যে নিয়ম মুখস্থ করছিলাম, লেটস বা লেটাস থাকলে শ্যাল উই হয়, এরপরে শুধু লেট থাকলে উইল ইউ হয়, এগুলো কিন্তু বাক্যের শুরুতে থাকতে হবে, একদম শুরু হতে হবে এগুলা দিয়া। এখানে দেখো হি লেট মি, যখনই এই লেট শব্দটা, খেয়াল রাখবে, এই সাবজেক্টের পরে যদি লেট থাকে, তখন আমরা ট্যাগ কোশ্চেন করব হচ্ছে ডিড দিয়ে। কি দিয়ে করব? ডিড। বাক্যটা হ্যাঁ বোধক হলে না বোধক, ডিডেন্ট লিখে ফেলবো। দেখো, হি লেট মি ডু দ্য ওয়ার্ক, এই জন্য আমরা লিখছি কি? ডিড। যেহেতু সে এখানে একটা হ্যাঁ বোধক কথা আছে, আমি এটাকে না বোধক করেছি, ডিডটাকে ডিডেন্ট লিখেছি, আর সাবজেক্ট হি, এটার প্রোনাউন লিখেছি। আবারও খেয়াল করো, যদি সাবজেক্টের পরে লেট থাকে, সাবজেক্ট, ধরো শি, সি এর পরে আছে হচ্ছে লেট, সি এর পরে কি আছে? লেট। সাবজেক্টের পরে যদি লেট থাকে, তখন আমরা ট্যাগ কোশ্চেন ডিড বা ডিডেন্ট ব্যবহার করি। বাক্যটা যদি হ্যাঁ বোধক হয়, তখন আমরা না বোধক করি, অর্থাৎ ডিডেন্ট লিখি। আর বাক্যটা হ্যাঁ না বোধক হলে এটাকে হ্যাঁ বোধক করে ফেলি। এখানে বলছে হি লেট মি ডু দা ওয়ার্ক, এখানে এই লেট শব্দটা থাকার কারণে আমরা এখানে এটাকে ধরে নিয়েছি এটা পাস্ট টেন্সে আছে। কি করলাম? হ্যাঁ বোধকটাকে না বোধক করে ডিডেন্ট লিখে সাবজেক্ট লিখে দিলাম। এরপরে দেখো, দ্য টাইটানিক স্যাঙ্ক অন ইটস ফার্স্ট ভয়েজ। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকলে দেখবো এটা প্রেজেন্ট না পাস্ট, এটা কি প্রেজেন্ট না পাস্ট? দেখো আমরা জানি সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক, এটা ভার্ব টু তে আছে, অর্থাৎ এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। ভার্ব টু, সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক, ভার্ব টু মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে হচ্ছে ডিডের ব্যবহার করব। যদি হ্যাঁ বোধক হয় না বোধক করে ফেলবো। এটা কিসে আছে? হ্যাঁ বোধক না, যে দ্য টাইটানিক স্যাঙ্ক অন ইটস ফার্স্ট ভয়েজ, টাইটানিক তার প্রথম যাত্রাতেই ডুবে গিয়েছিল, তাই না? তাহলে এটা তো পাস্ট টেন্সে আছে এবং হ্যাঁ বোধকে আছে, এটা কি করলাম? না বোধক, ডিড হওয়ার কথা ডিডেন্ট লিখলাম। আর টাইটানিক
এটা বলার ক্ষেত্রে টাইটানিকে প্রোনাউন হিসেবে শি ইউজ করা যেতে পারে, আবার অবজেক্ট হিসেবে ইটও ইউজ করা যেতে পারে। তারপরে দেখো, দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ। কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি দেয়ার দিয়ে শুরু হয়, দেয়ার, এটা কিন্তু মাথায় রাখবে, দেয়ার দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়, দেয়ার দিয়ে শুরু হয়, তখন এটার প্রোনাউন হিসেবে আমরা লাস্টে দেয়ারই রাখি। আচ্ছা, এখানে দেয়ার ইজ নো স্কুল, না বোধক না, এই দেখো অক্সিলারি ভার্ব আছে, আছে ইজ, বসার কথা ইজেন্ট। ইজেন্ট কেন লিখলাম না, কারণ অলরেডি বাক্যটা না বোধক আছে, আমরা জানি না বোধক থাকলে হ্যাঁ বোধক করতে হবে। দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ। এখন এই দেয়ার ইজ নো স্কুল, ইজটাকে আমরা ইজি রাখলাম, চেঞ্জ করলাম না কেন, কারণ আমরা জানি অক্সিলারি ভার্ব থাকলে এটা যদি বাক্য হ্যাঁ বোধক হয় তাহলে অক্সিলারি ভার্ব না বোধক হবে। এখন বাক্য তো না বোধক, এই জন্য আমরা অক্সিলারি ভার্বকে কি রাখলাম, হ্যাঁ বোধক করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি যে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করবে, আমরা চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। ধন্যবাদ।